This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে আমাদের নজর রয়েছে দিল্লির দিকে। নির্বাচন কমিশনের তলব দিল্লিতে পৌঁছে গিয়েছেন মুখ্য সচিব এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের জানিয়ে রাখতে চাইবো নির্ধারিত সময়ের আগেই জাতীয় নির্বাচন কমিশনে পৌঁছলেন মনোজ পান্থ। ডিটেইলে জানাবেন আমাদের রিপোর্টার জ্যোতির্ময় কর্মকার। কি চলছে সেখানে জ্যোতির্ময়? দেখো, এই মুহূর্তে আমি জাতীয় নির্বাচন কমিশনের অফিসের বাইরে দাঁড়িয়ে রয়েছি। এখানে মিনিট 5 আগে অর্থাৎ ঠিক আমরা যে খবর পাচ্ছি যে 4:29 নাগাদ এখানে মনোজ পান্থ তিনি পৌঁছে গিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে মনোজ পান্থকে আজকে ফুল বেঞ্চের সামনে শুধু বসলে হবে না, তাকে রাজ্য সরকারকে যে নির্দেশ দেওয়া হয়েছে সেই নির্দেশ কেন কার্যকর করা হয়নি, অর্থাৎ 4 জন অফিসারকে সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেওয়া হয়েছে, সেই নির্দেশ কেন কার্যকর করা হয়নি সেই বিষয়ে তাকে জবাবদিহি করতে হবে। এর পাশাপাশি আমাদের আরও যে বিষয়টির দিকে নজর থাকবে তা হচ্ছে এখনও পর্যন্ত সেই নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার কি অবস্থান করেছে, রাজ্য সরকার এখনও পর্যন্ত কি পদক্ষেপ করেছে সেই বিষয়েও তাকে রিপোর্ট পেশ করতে হবে ফুল বেঞ্চের সামনে। একটি সাংবিধানিক প্রশ্ন বা একটা আইনগত প্রশ্ন উঠে আসছে যে যতক্ষণ পর্যন্ত নির্বাচন বিধি লাগু হয়নি সেই সময় রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনের প্রত্যেকটা নির্দেশ মানতে কি বাধ্য? জাতীয় নির্বাচন কমিশনের অভ্যন্তর থেকে যে খবর আমাদের কাছে আসছে যে আইন মোতাবেক নির্বাচনের প্রস্তুতি পর্বে যদি কোনো নির্দেশ কমিশন দেয় তা বাস্তবায়ন করতে সবসময় রাজ্য সরকার বাধ্য থাকে। আর এই পুরো ঘটনাটি আদতে নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই চলছিল, অর্থাৎ নির্বাচনের প্রস্তুতির জন্যই এসআইআর করা হচ্ছে এবং সেই মোতাবেকই নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই এক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশন করতে পারে আমাদের নজর থাকবে সেদিকেই। স্বয়ং চিফ সেক্রেটারিকে ডেকে আনার অর্থ কাঠগড়ায় দাঁড় করানো রাজ্য সরকারকে। স্বাভাবিকভাবেই এবারে রাজ্য সরকারকে কি বলা হয়, মনোজ পান্থকে কি বলা হয় আমাদের নজর থাকছে সেদিকেই, এবং মনোজ পান্থ তিনি রাজ্যের অবস্থান কিভাবে ব্যাখ্যা করেন সেদিকেও কিন্তু নজর থাকবে। তার কারণ মুখ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে রাজ্যের আধিকারিকদের ওপরে কোনো রকম আঁচ তিনি লাগতে দেবেন না, যাবতীয় সেফগার্ড তিনি সুনিশ্চিত করবেন। কিন্তু সেই বক্তব্য আদতে রাজনৈতিক বার্তা। যখন এই ফুল বেঞ্চের সামনে চিফ সেক্রেটারি বসবেন তাকে আইনগত দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর এই বার্তাকে যদি ডিফেন্ড করতে হয় তা আইনগত দৃষ্টিভঙ্গি থেকেই করবেন, তাকে করতে হবে। স্বাভাবিকভাবেই সেই কাজ কতটা সম্ভব হবে তা আজকের এই বৈঠক থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তুমি বললে জ্যোতির্ময়, যে মানে একদম যুক্তি দিয়ে আইন দেখিয়ে প্রপারলি বোঝাতে হবে যে কেন ইলেকশন কমিশনের তরফ থেকে যে নির্দেশ পাঠানো হয়েছিল সেটা কেন রাজ্যের তরফ থেকে মানা হলো না। কারণ এটা কোন মানে এবার অবশ্যই আমাদের দিল্লির দিকে নজর থাকবে। তার পাশাপাশি আরও একটা বিষয় যে কমিশনের নির্দেশ কিন্তু রাজ্য সরকার মানেনি। জাতীয় নির্বাচন কমিশনের তলবে দিল্লি ইতিমধ্যে পৌঁছে গিয়েছেন মুখ্য সচিব, একেবারে জাতীয় নির্বাচন কমিশনের অফিসে পৌঁছে গিয়েছে। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ আর সেজন্য 4 জন অফিসারকে সাসপেন্ড করে এফআইআর এর নির্দেশ দেয় নির্বাচন কমিশন, যদিও রাজ্য তা পালন করেনি। কেন অফিসারদের বিরুদ্ধে এই পদক্ষেপ নয়? আমি একটু শ্রাবন্তী আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলতে চাইবো। শ্রাবন্তী, আমাদের দর্শকদের জন্য একটু আরো সহজভাবে একটু বোঝানোর চেষ্টা করো যে আজকের এই যে সময়টা আমাদের এই মুহূর্তে আমরা দিল্লির দিকে তাকিয়ে রয়েছি, যে মনোজ পান্থকে দিল্লিতে গিয়ে মানে ইলেকশন কমিশনের অফিস একবারে ফুল বেঞ্চের সামনে কি কি বলতে হবে, কি কি তথ্য তাকে দিতে হবে? প্রথম যুক্তি হলো যে যেভাবে চিঠি প্রথমে দেওয়া হয়েছিল তার উত্তর দেননি, ফের নতুন করে রিমাইন্ডার লেটার পাঠাতে হয়েছে কমিশনকে। এই বিষয়টি মোটেই ভালোভাবে নেয়নি কমিশন। 2 হচ্ছে যে নির্দেশের কথা বলা হয়েছিল, অর্থাৎ 4 জন অফিসার, একজন ডেটা এন্ট্রি অপারেটর যিনি ছিলেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেবার নির্দেশ দেওয়া হয়েছিল। সেখানে দেখা যাচ্ছে মাত্র 1 জন আধিকারিক এবং ডেটা এন্ট্রি অপারেটরের শাস্তি বলতে শুধুমাত্র তাদের নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বাদ বাকিদের কি হয়েছে এই যে বিষয়টার উপরে শুধুমাত্র যে মুখ্য সচিব জানিয়েছিলেন তার চিঠিতে যে তাদের বিরুদ্ধে ইনকোয়ারি করা হচ্ছে, অনুসন্ধান করে দেখা হচ্ছে আদতে কতখানি সত্যি মিথ্যে ইত্যাদি। এর পরপরই দেখা যায় যে 24 ঘন্টাও কাটতে না কাটতে মুখ্য সচিবকে তলব করেছিল নির্বাচন কমিশন। আজকে যে প্রশ্নের উত্তরের সম্মুখীন হতে হবে মুখ্য সচিবকে সেটার মধ্যে উল্লেখযোগ্য এটাই থাকবে, কমিশন এটাই জানতে চাইবে যে নির্দেশ দেওয়ার পরেও কেন সেটা মানা হয়নি। তার কারণ এখানে কমিশনের যে নির্দিষ্ট পাওয়ার রয়েছে 324 আর্টিকেল ধারা অনুসারে
অনুসারে, সেই ধারা অনুসারে এখন নির্বাচন না সংগঠিত হলেও ভোটার তালিকা সংশোধনের যে কাজ শুরু হতে চলেছে, এসআইআরের যে কাজ শুরু হতে চলেছে এবং সারা বছর ধরে এই কাজ চলতে পারে, সেই কাজের সময়ও নির্বাচন কমিশন এবং এই ধরনের কোনো আধিকারিক তার মাঝে কিন্তু আর কেউ থাকতে পারে না। অর্থাৎ নির্বাচন কমিশনকে জবাব দিতে বাধ্য প্রত্যেক আধিকারিক, তারপরে তার কেন অন্যথা। গোটা বিষয়টা যদি তুমি বিশ্লেষণ করো তাহলে এটা একটা শুধুমাত্র একটা রাজ্যের মুখ্য সচিবকে ডেকে গোটা দেশকে কমিশন বার্তা দিতে চাইলো, আদতে কমিশনের কথা শুনতেই হবে এবং এসআইআর এর ক্ষেত্রে ততটাই তৎপর কমিশন, ততটাই সিরিয়াস ব্যাপারটা, আর তার জন্যই এই বিষয়টাকে দেখতে হবে এবং করা প্রশ্নের মুখোমুখি হতে হতে পারে। ঠিক শ্রাবন্তী, এটা একটা স্ট্রং মেসেজ, একটা করা বার্তা, এটা গোটা দেশের কাছে, মানে অন্যান্য রাজ্যগুলোর কাছে তো বটেই। এখন আমাদের যেটা জানার, আমাদের যেটা দেখার রয়েছে সেটা হচ্ছে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের যে অফিস, তার ভিতরে এখন কি কি চলছে, মনোজ পান্ত কি কি তথ্য দেবেন, কি কি যুক্তি দেবেন, এখন এটাই জানার রয়েছে। জ্যোতির্ময় এবং শ্রাবন্তী, তোমরা সঙ্গে থাকো, কারণ ইতিমধ্যে এসআইআর নিয়ে যখন কথা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় ডেভেলপমেন্ট, একটা বড় খবর। এবার আর কোনো রকম কোনো জল্পনা নয়, বাংলায় এসআইআর হচ্ছেই, বাংলায় শুরু হচ্ছে এসআইআর। ইতিমধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিয়ে জানিয়ে দিল কমিশন, দিয়েছে এবং 8ই আগস্ট রাজ্যকে চিঠি দিয়ে কমিশন এই কথা জানিয়েছিল। সুপ্রিম কোর্টের শুনানির সময় জানালেন রাজ্য সরকারের আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণ, রাজ্যের সঙ্গে আলোচনা না করে কিভাবে পশ্চিমবঙ্গ এসআইআর প্রশ্ন তুললেন রাজ্যের আইনজীবী। আমি একটু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে আর একটু ডিটেলে জানার চেষ্টা করব যে জ্যোতির্ময়, আদালতে ঠিক কি, মানে আইনজীবীদের তরফ থেকে কি বলা হলো এবং কি পর্যবেক্ষণ আদালতের? দেখো, আমি প্রথম লেটেস্ট আপডেটটা জানাই। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি সওয়াল করতে ওঠেন। তিনি মূলত তৃণমূল কংগ্রেসের তরফে যে মামলা ফাইল করা হয়েছে ডেরেক ওব্রায়ানের নামে, সেই মামলার জন্য তিনি সওয়াল করতে ওঠেন এবং তিনি বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করেন একটি ঘটনার দিকে, যে কলকাতা হাইকোর্টের সামনে গায়ে আগুন দেওয়ার চেষ্টার মতো ঘটনাও ঘটেছে। এবং যখন তিনি সওয়াল করতে যান তখন কোর্ট তাকে জানায় যে তাকে পরবর্তী ক্ষেত্রে, অর্থাৎ যখন পশ্চিমবঙ্গ নিয়ে বিস্তারিতভাবে শুনানি হবে সেই সময় তাকে যথেষ্ট সময় দেওয়া হবে। আপাতভাবে তাকে সময় দেওয়া আজকে হয়নি, তিনি কিছু রুল উল্লেখ করছিলেন। কিন্তু আজকে যেটা সবথেকে তাৎপর্যপূর্ণ বিষয় তা হচ্ছে, যখন এই বাংলার বিষয় উত্থাপন করা হয় তখন বিচারপতি সূর্যকান্ত তিনি বলেন যে পশ্চিমবঙ্গে তো এখনো পর্যন্ত এসআইআর শুরু হয়নি। আর এই কথার প্রেক্ষিতেই আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন, তিনি রাজ্যের তরফ থেকে তিনি আইনজীবী, তিনি বলেন যে 8ই আগস্ট রাজ্য সরকারের কাছে কমিশনের চিঠি এসেছে। সেই চিঠিতে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে এসআইআর শুরু করতে চলেছে কমিশন। এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, তার কারণ কোর্টে দাঁড়িয়ে প্রথম রাজ্য সরকারের তরফ থেকে স্বীকার করা হলো যে তারা কমিশনের চিঠি পেয়েছেন, এসআইআর সংক্রান্ত চিঠি তারা পেয়েছেন। দ্বিতীয়ত যে বিষয়টি গুরুত্বপূর্ণ তা হচ্ছে, প্রশ্ন তুলেছেন আইনজীবী, রাজ্য সরকারের তরফে আইনজীবী, যে রাজ্যের সঙ্গে আলোচনা না করে কমিশন একতরফাভাবে কিভাবে এই প্রক্রিয়া শুরু করতে পারে। যখন এই জাতীয় নির্বাচন কমিশনের সামনে দাঁড়িয়ে আমরা এই আদালতের খবর দিচ্ছি, তখন এই বিষয়টি সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। এই কারণে মনোজ পান্ত কিন্তু আজকে তার বক্তব্যে এই বিষয়টি তিনি সওয়াল করবেন বলে সরকারি সূত্র থেকে আমরা খবর পাচ্ছি, যে রাজ্যকে না জানিয়ে একতরফাভাবে কমিশন শুধুমাত্র একের পর এক চিঠি পাঠিয়ে নির্দেশ কার্যকর করিয়ে যাবে, এই বিষয়টি রাজ্য সরকার মানছেন না। একেবারে বুঝতে পারছো, তুমি নজর রাখো জ্যোতির্ময়। কিন্তু এরই মধ্যে আরো একটা খবর আসছে, আমাদেরকে দর্শকদের জানাতে হবে। তারাতলায় শর্ত সাপেক্ষে বিজেপির সভার অনুমতি হাইকোর্টের। 17ই আগস্ট বিকেল 5টা থেকে 7টার মধ্যে সভা করতে পারবে বিজেপি। কিন্তু কতজন থাকতে পারবেন, মানে কতজন লোক নিয়ে থাকার অনুমতি দেওয়া হয়েছে, কতক্ষণ সভা করা যাবে, আমরা এই বিষয়ে আরো তথ্য জানবো। আদালতের তরফে কি বলা হয়েছে আমাদের রিপোর্টার শ্রাবন্তী সাহা জানাতে পারবেন। শ্রাবন্তী। দেখো লিমা, আপাতত শর্ত সাপেক্ষে এই অনুমতি দেওয়া হয়েছে। বিজেপির যে সভা, রাকেশ সিং মামলা দায়ের করেছিলেন, তার বক্তব্য ছিল যে পুলিশ তাদের অনুমতি দিচ্ছে না। সেখানে শর্তের মধ্যে অন্যতম রাখা হয়েছে বিচারপতি তীর্থঙ্করের বক্তব্য যে কোনো রকম বিতর্কিত মন্তব্য করা যাবে না এবং নির্দিষ্ট সংখ্যক লোক নিয়েই এই সভা করতে হবে। 17 তারিখ এই সভা রয়েছে এবং আপাতত সেই সভা করতে আর কোনো সমস্যা থাকছে না। বিচারপতির নির্দেশ রয়েছে যে সেই সভা করতে পারবে বিজেপি। এই সভায় থাকার কথা রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। ধন্যবাদ।